আমাদের আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। গ্রামের মধ্যে ভৈরবী মায়ের ভক্ত সবাই, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। পিশাচ জেগেছে গ্রামে, প্রতি রাতেই যাচ্ছে কারো না কারো প্রাণ। কিন্তু কে এই পিশাচ, কোথা থেকে এসেছে, আর এই গ্রামের উপর এত ক্রোধ কেন তার? নাকি এটা কারো অভিশাপ? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, অভিক সরকারের খোঁড়া ভৈরবীর মাঠ। ঠিক সন্ধ্যেটা লাগার মুখে গ্রামের খোঁড়া ভৈরবী মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুখুজ্জে বাড়ির বাসন্তী পিসি। পিসির বয়স 50-এর কাছাকাছি, স্বামী সন্তান নিয়ে সুখের সংসার। পৃথুল ও মেদবহুল মুখে ঘাম তেলের মতো একটা আলগা তৃপ্তির জেল্লা সবসময় লেগেই থাকে। নিত্যই মায়ের থানে পুজো দিতে আসেন তিনি। শনি আর মঙ্গলবারের ঘটাটা একটু বেশিই হয় তার। তা হয় হোক, এই ভৈরবী মায়ের কৃপাতেই তো গঞ্জের বাজারে এত বড় চালকল আর দুখানা অয়েল মিল চলছে ওদের। কর্তা কাজকর্ম থেকে অবসর নিয়েছেন বছরখানেক হলো। এখন সব কিছু ছেলে নিতাই সামলায়। চালাক চতুর ছেলে নিতাই। এই তো মাসখানেক হলো তার বিয়েও দিয়েছেন পিসি। মেয়ে বর্ধমানের, পাল্টি ঘর। ভারী লক্ষ্মীমন্ত বৌমা পেয়েছেন বাসন্তী পিসি। সেদিন তো সামন্ত গিন্নি গ্রামের গিন্নিদের মজলিসে সবার সামনে বলেই দিলেন, মুকুজ্জে গিন্নির কপাল আছে গো, ভারী ভাগ্যি করে বউ পেয়েছে। ডিগ্রি পাস হলে কি হবে বউয়ের, স্বভাব চরিত্রের যেমন ঠান্ডা তেমন কাজে কর্মেও ভারী চটপটে। শুনে বুকে বাতাস লেগেছিল বাসন্তী পিসি। আহা, সুখ যেন ভিয়েনে বসানো কড়াইয়ের দুধের মতো উথলে উথলে পড়ছে। দু হাত জোর করে নম করলেন বাসন্তী পিসি। মা গো মা, রক্ষা করো মা, তুমি সব। আজ পূর্ণিমা, আকাশ জুড়ে মস্ত বগিথালার মতো চাঁদ উঠেছে। হেমন্তের বাতাসে বেশ শিরশির একটা ভাব। গ্রামের শেষে যোগেন চালকদারের বাড়ি, তারপরই কালীর মাঠ, আর মাঠের পাশেই ভূষণ্ডী কাকের আমলের বড় বটগাছের নিচে এই ভৈরবী কালীর মন্দির। তালদিঘির ভৈরবী কালীর সুনাম আছে ভারী, জাগ্রত দেবী বলে। দূর দূরান্ত থেকে লোক পুজো দিতে আসে। আর আসবে নাই বা কেন? এই মন্দির নিয়ে বেশ ভয় ধারণা কাহিনী আছে যে একটা। লোকে বলে এই মন্দির নাকি 300 বছরেরও ওপর পুরনো। মুর্শিদ কুলি আর খাজাঞ্চি রায়রায়ান রামভূষণ দে সরকারের আদেশে বানানো। কামাখ্যা থেকে বিখ্যাত অঘরী সাধক কালীগিরি তান্ত্রিককে আনা হয়েছিল মায়ের মূর্তি প্রতিষ্ঠা করার জন্য। প্রতিষ্ঠার দিন সরকার মশাইয়ের এক বিশ্বস্ত প্রজার অসাবধানতায় মায়ের ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে যায়। প্রবল প্রতাপশালী রায়রায়ান সে হতভাগে কাটতেই চেয়েছিলেন বটে, কিন্তু হাতের কাছে চটজলদি একটা তলোয়ার বা সরকি খুঁজে না পেয়ে শেষমেশ অনিচ্ছার সঙ্গেই সেই প্রজাকে সারালো কুত্তা দিয়ে খাওয়ানোর বিধান দেন। কিন্তু তাতে বাঁধ সাধেন কালীগিরি তান্ত্রিক স্বয়ং। তাতে রামভূষণ বেজায় মনক্ষুণ্ণ হয়েছিলেন। সচরাচর তিনি এসব ক্ষেত্রে জ্যান্ত পুঁতে দিয়ে থাকেন। কুত্তা দিয়ে খাওয়ালে কষ্টটা কিছু কমই হতো বলে তার ধারণা। তাছাড়া অবলা পানিগুলো পেট পুড়ে খেতেও পারত। সে পূর্ণটার কথা না ভাবলে চলবে কেন? তবে তার থেকেও বড় কথা হচ্ছে যে খুতো মূর্তি নাকি পুজো দিতে নেই। এই নিয়ে কিছু গাঁইগুই করেছিলেন দে সরকার মশাই। অট্ট হাসিতে সে আপত্তি উড়িয়ে দেন কালীগিরি তান্ত্রিক। কাল তোর মেয়ের পায়ের একটা আঙ্গুল কাটা পড়লে তাকে ফেলে দিয়ে নতুন মেয়ে আনতি নাকি রে? প্রশ্ন তুলেছিলেন তিনি। মূর্তি তো শুধু সাধন ভোজনের সুবিধা হবে বলে রে পাগল। যে বেটির পায়ের তলায় স্বয়ং মহাকাল শুয়ে আছেন, তার কি এসে যায় রে সবে? কিন্তু গুরুদেব, চিন্তিত প্রশ্ন তুলেছিলেন রামভূষণ। এতে করে যদি সেবায়েত বা গ্রামের অমঙ্গল হয়? কথাটা কালীগিরি তান্ত্রিককে ভাবিয়েছিল ঠিকই। তা নইলে তিনি সেই রাতেই শ্মশান থেকে এক চণ্ডালের সব এনে তন্ত্র মতে সব সাধনায় বসবেন কেন?
কালীগিরি তান্ত্রিক শ্মশান সিদ্ধাই ছিলেন। ভোর হওয়ার আগেই লোকচক্ষুর অগোচরে সেই চণ্ডালের দুটো হাত আর দুটো পায়ের হাড় দিয়ে মন্দির আর গ্রামের চৌদিক ঘিরে ভূমিবন্ধ করে যান তিনি। সেই থেকেই তালদিঘির কালী ঠাকুর খোঁড়া ভৈরবী বলেই এদিগড়ে প্রসিদ্ধ। তালদিঘি গ্রামের লোক জানে ভৈরবী মা আছেন। তদ্দিন মায়ের আশীর্বাদে তালদিঘির ওপর বড় কোনো অপঘাত আসতেই পারে না। এক যদি না ভারী মন দিয়ে পুজো দিচ্ছিলেন বাসন্তী পিসি। ভক্তিতে মনটা ভরে উঠেছিল তার। এরকমই রসে বসে রেখো মা, এরকমই রেখো। হাত জোর করে মাথায় ঠেকিয়ে বিড়বিড় করেছিলেন তিনি। সবই তো হলো মা, এবার একটা কলজোড়া নাতি দিয়ে যাওয়ার আগে যেন বংশের প্রদীপ দেখে যেতে পারি। সামনের কালী পুজোয় সোনার নথই মানত করে ফেললেন তিনি। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্র কালী, কপালিনী ইত্যাদি বলে টলে আরতি করার সময় প্রদীপটা যেই না ভৈরবী মূর্তির মুখের সামনে এনেছেন, সেদিকে এক ঝলক তাকিয়েই মুহূর্তখানেক স্তম্ভিত হয়ে রইলেন তিনি। আর তারপরেই আওয়াজ তুলে দড়াম করে পড়ে মূর্ছা গেলেন গাঁয়ের মুখুজ্জে বাড়ির দাপুটে গিন্নি বাসন্তী রানী মুখুজ্জে। মন্দিরের সেবায়িত যোগেন ভট্টাচার্য মশাই তখন মন্দিরের বাইরে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো তেলতেলে রোয়াকে বসে পুজো দিতে আসা আরও জোনা কয়েক পুরুষ ও মহিলাকে কৌশিকী অবস্থায় মহাভৈরবী কালী পুজোর মাহাত্ম্য বোঝাচ্ছিলেন। অন্তত 4টে পুজো বা যজ্ঞ পাগড়াও করেই ফেলেছিলেন। প্রায় মাস দুয়েকের জন্য বাংলা আর চাটের বন্দোবস্ত হাতে আসি করছে, প্রায় তার মধ্যেই এই। মন্দিরের ভেতরে ছুটে যেতে দেরি হয়নি কারোরই। লোকে প্রথমে ভেবেছিল মুখুজ্জে গিন্নির ফিটের ব্যামোটা বোধহয় ফিরে এসেছে, কিন্তু গ্রামের মহিলারা যখন মুখুজ্জে গিন্নির বিশাল শরীরখানা ঘিরে জলের ছিটে আর হাওয়া দিতে ব্যস্ত, তখন যোগেন ভট্টাচার্য কাঁপতে কাঁপতে ভৈরবী মূর্তির দিকে ডান হাতের তর্জনী তুলে, এ কি হলো রে? এই যে মহা সর্বনাশ, মায়ের কোপ দৃষ্টি জেগেছে রে বলে দড়াম করে পড়ে যেতেই লোকজনের মনে হয় যে ব্যাপারটা অন্য কিছু হলেও হতে পারে। তখন সমবেত লোকেদের নজর ঘুরে যায় মূর্তির দিকে, আর তারপরেই লোকজন ভয়ে আর আতঙ্কে একেবারে কাঠ হয়ে যায়। সেই রাতেই প্রবল ঝড় দিয়ে আসে তালদিঘির ওপরে, আর খোঁড়া ভৈরবীর মাঠের উত্তর দিকের প্রাচীন বটগাছটা উপড়ে পড়ে যায়। কেউ যদি সেই গাছের গুঁড়ির দিকের মাটি আর শিকড় সরিয়ে দেখত, একটা ঝুরঝুরে উড়ুর হাড় তার নজর এড়াত না নিশ্চয়ই। গ্রামে ঢোকবার সময় একটা কিছু টের পাচ্ছিল দনু, ওরফে দনুজ দমন সেনাপতি। হপ্তা দুয়েক হলো এখানেই তালদিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনের সায়েন্সের টিচার হিসেবে জয়েন করেছেন সে। কলকাতা শহর ছেড়ে এই গণ্ডগ্রামের দিকে চাকরি করতে আসার খুব একটা ইচ্ছা ছিল না দনু। এসএসসির পরীক্ষাটা দিয়ে এদিক ওদিক প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরির চেষ্টাই করেছিল সে। দনু দ্রুতই বুঝে যায় যে চাকরির বাজারের হাল সে যতটা ভেবেছিল তার থেকেও খারাপ, খুবই খারাপ। বৌদিও এদিকে ঠাড়ে ঠোড়ে ইঙ্গিত দিচ্ছিল যে দাদার সংসারে বেশি দিন গলগ্রহ হয়ে থাকলে এখানেও যে ডিমটা দুধটা জুটছে সেটাও ভবিষ্যতে নাও জুটতে পারে। ফলে বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো এই স্কুল মাস্টারির চাকরিটা পেয়ে আর দুবার ভাবেনি দনু। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে সে এক প্রকার স্টেশনে এসে রেলগাড়ি চেপে বসে বললেই চলে। গ্রামের একদম কোনায় সস্তায় একটা বাড়ি ভাড়াও স্কুলের পক্ষ থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল তাকে। গত দুদিন গ্রামে ছিল না দনু। সপ্তাহান্তের ছুটিতে কলকাতা গেছিল দাদা বৌদির সঙ্গে দেখা করতে আর টুকিটাকি কিছু কেনাকাটা করতে। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরে আর দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত সে যখন স্টেশনে পৌঁছায় তখন 8:40 লোকাল দিয়েছে ছেড়ে। ফলে সে লাস্ট ট্রেনটা ধরতেই বাধ্য হয়। স্টেশন থেকে টোটো ধরেছে দনু, বরাবরই যেমন ধরে। সারা স্টেশন চত্বর ফাঁকা দেখেও তেমন কিছু মনে হয়নি, কিন্তু টোটোটা যখন ভেতরে ঢোকার বদলে গ্রামের বাইরেই তাকে নামিয়ে দিল, তখনই খটকা লাগলো তার। কি রে, ভেতরে যাবি না?
বিস্মিত স্বরে প্রশ্ন করেছিল দনু। না বাবু, চাপা স্বরে জবাব দিয়েছিল মফিজুল। এখন রাতের বেলা গায়ে ঢুকতে পারবো নি বাবু, আব্বা মানা করে দিয়েছে। কেন রে? আরও অবাক হয়েছিল দনু। আগের সপ্তাহেই তো বাড়ি অবধি ছেড়ে দিয়ে এসেছিস, আজ কি হলো তোর? সেসব বলতে পারবো নি বাবু, বলা বারণ আছে। এই তো একটুখান রাস্তা, হাঁটে চইলে যান না কেন? টর্চ আনেছেন? বিরক্তই হয়েছিল দনু। টর্চ আনবো কেন? আগে যদি জানতাম আজ এসব ফালতু বাহানা মারবি তাহলে ব্যবস্থা করতাম, যত সব। বলে হাঁটা দিতে যাচ্ছিল দনু, এমন সময় মফিজুল একখানা ছোট্ট টর্চ হাতে ধরিয়ে দেয় ওর। বাড়ির ভিতরে ঢুকবার আগে তা টর্চ খানা নিভাবেন না বাবু, আর পিছন বাগ থেকে কেউ ডাকলে খবরটা তাই কেন না কিন্তু। আল্লাহর নাম থুরি রামের নাম নিতে নিতে চলে যাবেন। টর্চ খান কাল বাজারে করতে আসবেন যখন, তখন নয় সাধনের মুদিখানায় দিয়ে দেন। বলেই আর দাঁড়ায় না মফিজুল, টোটোখানা ঘুরিয়ে সেখান থেকে প্রায় পালিয়ে যায় যেন। রাস্তা দিয়ে আস্তে আস্তেই একটা পচা আঁশটে গন্ধ টের পাচ্ছিল দনু। তার সঙ্গে পাথর চাপা নৈশব্দ। গ্রামের রাস্তায় এমনিতেই একটু নির্জন থাকে, তার উপর শীতের রাত, কিন্তু তা সত্ত্বেও চারদিকে এত চুপচাপ কখনো দেখেনি সে। রোজই রাতে খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোয় দনু। তখন হাট ফেরতা চাষিদের দল থাকে রাস্তায়, থাকে সাইকেলের সামনে রডে মেয়ে বসিয়ে ঘুরতে বেরোনো বখাটে ছোড়াদের দল। এছাড়াও শহর থেকে রাতের ট্রেনে আসা অনেকের সঙ্গেই দেখা হয়ে যায় তার। আজ তবে সবকিছু এত চুপচাপ কেন? দুদিন আগেই পূর্ণিমা গেছে, আকাশে দ্বিতীয়ার চাঁদ, অল্প একটু মেঘও করেছে। আবছা আলো ছায়ায় সামনে পড়ে থাকা কালো ফিতের মতো সরু রাস্তাটাকে সাপের খোলসের মতো লাগছিল দনুর। যেখানে টোটো তাকে নামিয়ে দিয়ে গেছে সেখান থেকে তার বাড়ি বেশ খানিকটা রাস্তা। যেতে যেতে খেয়াল করে সে, চারপাশে একটুও শব্দ নেই কোথাও, মানুষজন বা নেড়ি কুকুর কারোর পাত্তা নেই, এমনকি গাছের পাতা অবধি নড়ছে না। শুধু চারদিকে আলগা অভিশাপের মতো লেগে আছে কটু আঁশটে গন্ধটা। আরও কি যেন একটা নেই, ভাবছিল দনু, তাই এত অস্বস্তি হচ্ছে আজ। একটু পরে সেটা খেয়াল করতেই তার হাঁটাটা আস্তে হয়ে এলো। ঝিঁঝির ডাক, একটা ঝিঝি পোকাও ডাকছে না আজ। গ্রামে আসা স্তক এই 2 সপ্তাহে এমন একটা রাতও যায়নি যখন এই বিপুল শব্দ ব্রহ্মতালা লাগায়নি তার কানে। আজকাল তার অনেকটা অভ্যেস হয়ে গেছে শব্দটা, তাই এই চুপচাপ থাকাটা কেমন যেন অশরীর লাগলো তার। দনুর মনে হচ্ছিল এই চুপ জোছনার রাত যেন ভারী পাথরের মতো তার বুকে চেপে বসেছে। শীতের রাতেও একটু ঘেমে উঠেছিল দনু। হাঁটার বেগটা বাড়িয়ে দিল সে। সামনে তেমাতার মোড় থেকে একটা রাস্তা বেঁকে গেছে ডান দিকে। সেই রাস্তা দিয়ে একটু এগোলেই গ্রামের পাশের বড় বাঁশবনটা। তার গা দিয়ে একটা শর্টকাট আছে দনুর বাড়ির দিকে যাওয়ার। রাস্তাটা খোঁড়া ভৈরবী মাঠের ধার ঘেঁষে। সেই রাস্তাটাই ধরল দনু, তাড়াতাড়ি হবে। আর এক মুহূর্ত খোলা জায়গায় থাকতে চাইছে না সে। বাঁশবনের মাঝামাঝি যেই এসেছে সে, সেই পচাটে গন্ধটা যেন হঠাৎ করে বেড়ে উঠে এক ঝলকায় দমকা হাওয়ার মতোই ঝাপটে গেল তার চোখ মুখে। প্যান্টের পকেট থেকে রুমালটা বার করে নাকে দিতে যাবে দনু, এমন সময় বাঁদিকে কি যেন একটা আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল সে। ঝোপের আড়ালে কি ওটা? ওই যে নড়াচড়া করছে। মাথা নিচু করে হাতের পাতাটা কপালের উপর ধরে ঠাহর করার চেষ্টা করল সে। মুরুলিদের বাড়ির কেলে গাড়িটা না? এখানে বসে আছে কেন এত রাতে? গোয়ালে নিয়ে যায়নি কেউ? রাস্তা ছেড়ে সন্তর্পণে বাঁশবাগানে ঢুকলো দনু। বুকটা দুরু দুরু করছিল তা। একটু এগিয়েও থমকে গেল সে, কারণ সে স্পষ্টত দেখতে পেল যে গরুটা আসলে বসে নেই, শুয়ে আছে। আর যেভাবে ঘাড় কাত করে শুয়ে আছে তাতে বোঝা যায় যে তার গলাটা মুচড়ে দিয়েছে কেউ। একটা হাড় চিবোনোর মতো মর্মর আওয়াজ কানে এলো নাকি তার।
আর মরা গরুটার পাশে কালো ছায়ার মতো কে ওটা? জল জলে চোখ। এক টুকরো চাঁদের আলো যেন বজ্রপাতের মতো আছড়ে পড়লো তার গায়ে। তারপর আর কিছু মনে নেই দনু। বাথরুমে ঢুকে বেসিন ধরে আয়নার সামনে দাঁড়িয়েছিল শামু, মানে এবাড়ির নতুন বউ শামভাবী। বাথরুমে বউয়ের জন্য একটা বাহারি ওয়াশ বেসিন লাগিয়ে দিয়েছে নিতাই, তার উপর একটা ছোট আয়নাও লাগিয়ে দিয়েছে। ঝটপট মুখে চোখে জল দিয়ে উত্তেজনাটা কাটাবার চেষ্টা করছিল শামু। হাতে লেগে থাকা শাশুড়ি মায়ের রক্তটা শুধু একবার জিভের ডগায় ঠেকা এসে, আহা কি স্বাদ। বাথরুমের বাইরে থেকে দরজায় টোকা দেয় পিস্তুত ননদ শ্যামলী। ও বৌদি, একবারটি এসো না, ডাক্তারবাবু কী সব বলবেন বলে ডাকছেন তোমাকে। শুনেই যদ্দূর সম্ভব গলার স্বর স্বাভাবিক করে ফেলে শামু, তারপরে উত্তর দেয়, যাই। দ্রুত গামছা দিয়ে মুখটা মুছে ফেলেছে। বাসন্তী পিসি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলেন বিছানায়। মাথায় মস্ত বড় ব্যান্ডেজ, পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে মাথায়। পাশে ভিড় করে আছেন গ্রামের ছোট বড় গিন্নিদের দল। ডাক্তারবাবু গম্ভীর মুখে প্রেসার মাপছিলেন বাসন্তী পিসি। আশেপাশের মহিলার মুখে উদ্বেগ ছাপিয়ে যেটা ফুটে উঠছিল সেটার নাম ভয়, হাড় কাঁপানো ভয়। সত্যি দেখেছিস তুই? সামন্তদের বড় গিন্নি ফিসফিস করে প্রশ্ন করেন পাশে দাঁড়িয়ে থাকা নির্মলাকে। নির্মলা হলো ঘোষেদের ছোট মেয়ে। হ্যাঁ গো পিসি। নির্মলার চাপা স্বরে যেন উত্তেজনা ফুটে বেরোচ্ছিল। স্পষ্ট দেখলুম মায়ের জিভটা লাল, টকটকে লাল, রক্ত গড়িয়ে পড়ছে যেন। বাকিরা শিউরে উঠলেন সে কথা শুনে। জোর হাত কপালে ঠেকালেন কেউ কেউ। এরই মধ্যে ক্ষীণ প্রতিবাদ করার চেষ্টা করে সরকারদের বড় বউ টুম্পা। ধুর, কি দেখতে কি দেখেছে, ও বাচ্চা মেয়ে। ও, আমি বললে বাচ্চা মেয়ে। আর ঠাউর মশাই দেখলো, নপাড়ার দোক্তা দিদা দেখলো, নারায়ণদের বড় জ্যাঠা দেখলো, বাজু কাকু দেখলো, সেগুলো কিছু নয় না? অকাঠ্য যুক্তির সামনে চুপ করে যায় টুম্পা। কান খাড়া করে এই কথোপকথন শুনছিল শামু, আর ক্রমশই তার কৌতূহল জাগার দিয়ে উঠছিল। শাশুড়ি মাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা স্তব একটা ফিসফিস চলছে, খেয়াল করেছে সে। নিতাইয়ের মুখটাও গম্ভীর। বাইরের বৈঠকখানায় শ্বশুরমশাই আর গাঁয়ের গণ্যমান্য লোকেরা বসে মিটিং করছেন। খুব সাংঘাতিক কিছু ঘটেছে নাকি? প্রবল কৌতূহলে উসকুস করছিল সে, অথচ নতুন বইয়ের পক্ষে আগ বাড়িয়ে কৌতূহল প্রকাশ করাটাও ভালো দেখায় না। মায়ের জিভে রক্ত দেখলে কি হবে গো দিদি? প্রশ্ন করে ছানাপাড়ার রাখাল মণ্ডলের বউ। বয়স হলে কি হবে, বুদ্ধিশুদ্ধিতে মহিলাকে প্রায় নাবালিকা বললেই চলে। সে কি রে বউ, কালীগিরি তান্ত্রিকের ওই গেরাম বন্ধনের কথা শুনিসনি তুই? অবাক বিস্ময়ে প্রশ্ন করেন সামন্তগিনী। কালীগিরি তান্ত্রিক যে বলে গেছিল খুতা ভৈরবের পুজো করে যাতে গেরামের কোনো অনিষ্ট হয়, তাই সে নাকি মন্তর দিয়ে গেরাম বেঁধে দিয়ে যাচ্ছে। যে রাতে মায়ের পিতিষ্ঠে হয় সেই রাতেই শ্মশান থেকে এক ডোম না বাগদিক আর একটা মড়া এনে তাকে তন্তর মন্তর করে। সেই মড়ার হাতের দুটো পায়ের দুটোই 4টে হাড় গেরামের 4 কোনায় পুঁতে বাঁধন দিয়ে দেয়। কিন্তু কালীগিরি তান্ত্রিক এও বলে গেল যে তার মন্তরের জোর থাকবে মাত্র 300 বছর। তারপর? নির্মলা গ্রামেরই মেয়ে, এসব কথা তার কমপক্ষে 100 বার শোনা। তবুও ব্যাপারটা আর একবার ঝালিয়ে নেওয়ার জন্য প্রশ্ন করেছে, তারপর কি হবে? তারপর কি হবে জানতে চাইছিস মেয়ে? থুরথুরে গলায় বলে ওঠেন এক বৃদ্ধা। এতক্ষণ এক কোনায় একটা মোড়াতে নির্জীব হয়ে বসেছিলেন তিনি। কান থেকে প্রেসার মাপার যন্ত্র খুলে সামর দিকে চাইলেন বর্ষিয়ান ডাক্তারবাবুটি। চিন্তিত স্বরে বললেন, প্রেসারটা অ্যাবনর্মালি ফল করে গেছে বুঝলে। কোনো একটা সাডেন শক থেকে এরকম হয় মাঝে মাঝে। মাথার কানেকশনটা চিন্তায় ফেলেছে যদিও, হপ্তা 2 কমপ্লিট বেড রেস্ট রেখে দিয়ে গেলাম।
হালকা মুরগির স্টু আর 2 পিস করে সেকা পাউরুটি খাওয়াবে দুবেলায়। আর যা যা ওষুধ লিখে দিয়ে গেলাম আজ দুপুর থেকেই খাওয়ানো শুরু করে দিও। 2 দিন অন্তর ব্যান্ডেজ পাল্টে ড্রেসিং করে দিতে হবে। আর 5 দিন বাদে একবার খবর দেবে অবস্থা জানিয়ে। এই বলে খসখস করে খবরের কাগজের ওপর রাখা প্যাডে ওষুধ লিখতে থাকেন ডাক্তারবাবু। তারপর এইবার হাল ধরলেন এদের মধ্যে যিনি বয়স্কতম, মণ্ডলদের সেই ঠান বুড়ি, যে প্রজার অসাবধানতায় তালদিঘির ভৈরবীর নাম ঘোড়া ভৈরবী, তিনি এই মণ্ডলদেরই পূর্বপুরুষ। ফলে পুরো ঘটনাটার খুঁটিনাটি বংশ পরম্পরায় তার জানা। বাবাক দিন রে মেয়ে, কালীতান্ত্রিক ঝাড় মরা নিয়ে তু করেছিল, তার নাম ছিল রামায়। সেখানে নাকি নাম করা ডাকাত ছিল সে। তারপর এই ফরগনা থরথর করে কাঁপত। কালীতান্ত্রিক বলে গেছিল যে 300 বছর পর এই বাঁধনের নাকি জোর আস্তে আস্তে ফুরিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তখন নাকি ঠিক এক পূর্ণিমার থেকে পরের অমাবস্যার মধ্যে ওই 4টে হাঁড়ি এক এক করে মাটির ওপর উঠে আসবে। এই বলে চুপ করে যান ঠান্দি। কি করে বুঝবো যে ফুরিয়ে এসেছে কিনা? ভয়ে ভয়ে প্রশ্ন করে রাখাল মণ্ডলের বউ। তারপর ফিসফিস করে বলেন, কালীগিরি তান্ত্রিক বলে গেছিল যে রাতে মায়ের জিভে আপনা আপনি রক্ত দেখা যাবে। জানবি যে সেই দিন থেকেই এই চাণ্ডাল বন্ধনের জোর শেষ। মায়ের জিভের রক্ত আসা মানে মা বলি চাইছেন। সেই রাতে মাটির ওপরে উঠে আসবে প্রথমার। তারপর রুদ্ধশ্বাসে প্রশ্ন করেন নির্মলা। বাকিরাও শ্বাস বন্ধ করে শুনতে থাকে। যে রামাই ডাকাতের হার নিয়ে তন্তর করেছিল কালীতান্ত্রিক, সে নাকি সেই রাতে নরক থেকে জেগে উঠে ফের ফিরে আসবে তালদিঘিতে। এই বলে থামেন ঠান দিদি। তারপর রুদ্ধশ্বাসে প্রশ্ন করে কেউ। চুপ করে থাকে ঠান দিদি। তারপর ফিসফিস করে বলেন, সে ফিরে আসবে পিশাচ হয়ে। তারপর এক এক করে গায়ের সব রক্ত মাংস চুষে খাবে সেই দানব। এক এক করে মন্তরের হার উঠে আসবে, আর সেই পিশাচের গায়ে দুনো বল আসবে, আরো তেজি হবে শয়তানটা। হাঁপাতে থাকেন ঠান দিদি। খানিকক্ষণ চুপ থেকে ফের যোগ করেন, আর যেদিন সেই সাহায্যটা উঠে আসবে সেদিন। এই বলে চুপ করে যান সেই প্রজ্ঞা বৃদ্ধা। সেদিন কি হবে ঠান্দি? সেদিন এই তালদিঘিতে মোর ভিটেতে পিদিম জ্বালানোর জন্য একটা লোক থাকবে না রে মেয়ে। সেই 15 দিনের পর নাকি এই গানে শুধু কুকুর আর শুকুন ছাড়া আর কোনো পানির চির ছায়া দেখা যাবে না।
এই বলে থামেন ঢান দিদি। এই আলাপচারিতা সামুর সঙ্গে মন দিয়ে শুনছিলেন আরেকজনও, ডাক্তারবাবু। সব শুনে টুনে তিনি নাকের ভেতর একটা ঘঁত করে শব্দ করে বললেন, যত সব বুজরুকি আর আজগুবি গাল গল্প। মেলা রাত হয়েছে, এবার আপনারা যে যার বাড়ি যান দেখি। আর এইসব গল্প গাছা বলে রুগীর টেনশন বাড়িয়ে লাভ নেই। আর তুমি শোনো বৌমা, এই বলে সামুর দিকে ফেরেন তিনি। যে কটা ওষুধ বলে দিয়ে গেলাম টাইমে টাইমে খাইও, কিন্তু অসুবিধা হলে একটা কল দিও নিতাইকে বলে। ফোন নাম্বার তো জানুন। এই বলে ব্যাগ গুছিয়ে উঠে পড়েন তিনি। ডাক্তারবাবু বেরিয়ে যাওয়ার ঘন্টা চারেক পর ডাক্তারবাবুর খোঁজে মুখুজ্জে বাড়িতে লোক আসে। তিনি নাকি বাড়ি ফেরেননি তখনও। অনেক খোঁজাখুঁজির পর পরের দিন ভোরবেলা নাগাদ ডাক্তারবাবুর পাত্তা পাওয়া যায় কালীর মাঠের উত্তর পশ্চিম কোণে। অবশ্য ডাক্তারবাবু নয়, ডাক্তারবাবুর বডি পাওয়া গেল বললেই ঠিক হয়। আর তার কোমর থেকে নিচের অংশটা যেন কে খেয়ে গেছে। ওহে গোকুল, আছো নাকি? আছি কাকা। সুবল কই? এই তো আমার বাপ পাশে। কই হে জগন্নাথ, সারা শব্দ নাই কেন বলো তো? আছি ঠাকুর। কুয়াশার আশেপাশে কিছু ঠাউর হয় না যে। হাঁকার দিতে থাকো হে, ওর নাম ধরে ডাকতে থাকো। ও মনসুর মিয়া, বলি গাড়ি চালাবে না, দুটো কথাও বলবে? জবাব দেয় না মনসুর মিয়া। এক মনে গাড়ি চালাতে থাকে। চারিদিকে যে আবহাওয়া, তাতে এই গোপ্পে লোকটাও গুম মেরে গেছে মনে হয়। মাচান গোপীনাথের হাট থেকে ফিরছিল ওরা জোনা ছয়েক লোক। বেরিয়ে পড়েছিল অবশ্য বেলা থাকতে থাকতেই। কিন্তু গড়ানহাটের মোড়ে মনসুর মিয়ার ভ্যানটা বেগরবাই করতেই চোখে অন্ধকার দেখে ওরা। আর অন্ধকার দেখবার যথেষ্ট কারণও ছিল। যেদিন সকালে ডাক্তারবাবুর আধ খাওয়া শরীরটা পাওয়া যায়, সেদিন রাতেই একটা অদ্ভুত আওয়াজে দাসপাড়ার মালতীর ঘুমটা ভেঙে গিয়েছিল হঠাৎ করে। খানিকক্ষণ কান পেতে রাখার পর তার ঠাহর হয় যে আওয়াজটা যে আসছে সেটা তাদের গোয়াল ঘর থেকে। এদিককার গাঁয়ে গঞ্জে হামেশাই রাত বিরেতে বুড়ো ভাম বা বন বিড়াল হানা দেয়, অথবা সাপকোপও হতে পারে। মোটমাট গোয়াল ঘরে কিছুতে একটা ঢুকেছে। এই ভেবে ঘরের কোণে রাখা খেটো মাছের টুকরোটা এক হাতে আর কেরোসিনের কুপিটা অন্য হাতে ধরে গোয়াল ঘরের দিকে রওনা দেয় সে। পরের দিন শুধু চুটকি পড়া পায়ের আঙুল আর কয়েকটা হাড়গোড় পাওয়া গেছিল মালতীর বাঁশবনের দক্ষিণ কোণে। সেদিন থেকেই লোকজনের মনে ভয়টা পাকাপোক্তভাবে গেঁড়ে বসতে থাকে। সত্যি সত্যি রামাই ডাকাত ফিরে এলো নাকি পিশাচ হয়ে? কথা কও না কেন মিয়া? এইবার হাল ধরলেন কার্তিক সমাদ্দার। সম্পন্ন ব্যবসায়ী, 5টা সর্ষের তেলের মিল আছে আশেপাশের গঞ্জে। তার মধ্যে একটা আবার মাচান গোপীনাথের হাটে। তাগাদায় বেরিয়েছিলেন সমাদ্দার মশাই। নিজের অ্যাম্বাসাডারটা মাঝ রাস্তায় জবাব দেওয়াতে নেহাত বাধ্য হয়ে এই ভ্যানেতে চড়তে হয়েছে তাকে। এতক্ষণ ধরে মনে মনে ইষ্টনাম জপ করছিলেন তিনি। একে রাত বিরেতে বাইরে থাকা তার নাপাসান্দ, তার উপর আজকাল গাঁয়ে যা চলছে তাতে স্বস্তিতে থাকার কথাও নয়। চারিদিকে এর ওর নাম ধরে ডাকার মানেও ভালোই বুঝছিলেন সমাদ্দার মশাই। মনের জোর বজায় রাখা আর কি। ও মিয়া, কাল বাজারে তোমার পোলাটার লোকে কথা হইল গিয়া, বুঝলা? ছামড়ার কথা গুলান ভারী মিষ্ট, সহবত শিখছে খুব। ওরে টোটো চালাইতে কও কেন? গঞ্জের বাজারে একটা দোকান দিতে কও না কেন পোলারে? আমি তো আসি এখনো। সাহস জোগানোর চেষ্টা করেন কার্তিক সমাদ্দার, বোধহয় নিজেরই। জবাব দেয় না মনসুর মিয়া। সেই যে গাড়ি সরিয়ে টরিয়ে তারপর পাশের জঙ্গলে পেচ্ছাপ করতে গেছিল লোকটা, তারপর ফিরে আসার পর থেকেই কেমন যেন থুম মেরে গেছে সে। চোখ দুটো সামান্য লাল, কারোর সঙ্গে কথা বলছে না, কাঁধ দুটো সামান্য উঁচু হয়ে আছে। সমাদ্দারের কথার জবাবে সামান্য একটা অদ্ভুত আওয়াজ করে সে। আর ঠিক সেই সময়ই একটা মাংস পচা গন্ধ যেন মাছ ধরার জালের মতোই ছাপিয়ে পড়ল সবার উপরে।
দরজা বন্ধ করে বসেছিল রাখহরি সাধুখা। এখন পরম ভক্ত বৈষ্ণব হলে কি হবে? এককালে তার নাম করে বাচ্চাদের ঘুম পাড়ানো হতো আশেপাশের গাঁয়ে। এমনই প্রতাপ ছিল তার। একখানা লাঠি ঘাস সম্বল করে 4-4টে পাঠানকে ঘায়েল করার গল্প এখনও আশেপাশের 5 গায়ের লোকে বলা বলি করে। চিরকালই তার ভয় ডর কম, বুকে দুর্জয় সাহস। যখন বলি দেওয়ার চল ছিল তখন খোঁড়া ভৈরবীর সামনে এক কোপে জোড়া মোষের গলা নামাতো রাখহরি। লোকে এখনও নিচু গলায় বলা বলি করে, এককালে যারা রাখহরি হাতে বলি হয়েছে তাদের সবাই 4 পেয়ে নয়। এহেন ডাক সাইটে রাখহরি নবদ্বীপের রাসের মেলায় ঘুরতে গিয়ে মদনমোহন গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে ফেলে এখন বিলকুল শুধরে গিয়েছে। দুবেলায় নিরামিষ খায়, একাদশীতে হব্বিসি করে, পূর্ণিমা অমাবস্যায় তার বরাদ্দ শুধু ফলাহার আর সাবু। সেই দিন ঠাকুরের নাম গান করার জন্য করতালটা নিয়ে বসেছে রাখহরি। ভক্তিগীতি লাহরিতে ডুবে গেছে সে। গুরু তোমার শরণ পাবো বইলে রে, দিয়ে শুরু মনে বড় আশা ছিল, আশা নদী ভুলে বইছে রে, ও আমার আশায় আশায় জনম গেল, আমার আশায় আশায় জনম গেল, ও আমার আশা না পুরিল, তোমার শরণ পাবো বইলে রে। এবং শেষ তক ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো। ভক্তিবিনীত চোখ দুটি থেকে অবিরল নেমে আসছে প্রেমাশ্রুধারা। এমন সময় বাড়ির চালে খড়খড় আওয়াজ হতে একটু অসন্তুষ্টই হয় সে। ছেলে ছোকরার দল চাল কুমড়ো চুরি করতে উঠেছে নাকি? সবে 2খানা চাল কুমড়ো পেকে উঠেছে। রাখহরির ইচ্ছে যে সামনের বৃহস্পতিবার পূর্ণিমা, সেদিন বড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি আর অন্যান্য পঞ্চব্যঞ্জনে রাধাকৃষ্ণের ভোগ দেবে সে। শেষ পাতে একটু দই, সঙ্গে মালপোয়া। আহা, প্রভু বড় ভালোবাসতেন। নষ্টচন্দ্রের দল সেসবও করতে দেবে না। লুঙ্গিটা দুভাঁজ করে কোমরে গুঁজে উঠোনে নেমে আসে রাখহরি। হাতে একটা নিভু নিভু টর্চ, ব্যাটারি শেষ হয়ে এসেছে তার। চালের দিকে চেয়ে একটা হাঁকার দেয়। কে রে ওখানে? জবাব আসার বদলে একটা শব্দ ভেসে আসে তার কানে। চালের উপর থেকে কে যেন একটা খড়মড় করে ওদিকের চাল বেয়ে নেমে যায়। হালকা পায়ে একটু দ্রুতই ওদিকে দৌড়ে যায় রাখহরি। ঠাকুরের ভোগের সামগ্রী যায় যাক, কিন্তু রাখহরি সাঁপুয়ের বাড়ি থেকে কিছু একটা চুরি করে ভেগে যাওয়ার মতো চোর যে এ জেলাতে এখনও আছে সেটা ভেবেই আশ্চর্য হচ্ছিল সে। বাড়ির পিছনের দিকে যেতেই একটা মাংস পচা গন্ধ যেন ভেজানো গামছার মতোই দম বন্ধ করা ভাব নিয়ে তার মুখে চোখের ওপর ঝাঁপিয়ে পড়ল। এখানে এই গন্ধটা এলো কোত্থেকে? হঠাৎ করেই থমকে গেল রাখহরি। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে এখানে কিছু একটা আছে, যেটা তার বোধ বুদ্ধির বাইরে। এক মুহূর্তে সমস্ত স্নায়ু সতর্ক হয়ে উঠল তার। নিচু হয়ে একটু আড়াল হলো সে। নিজের অজান্তেই হাতের তালু ঘেমে যাচ্ছিল তা। তলপেটটা খালি খালি লাগছিল এককালের ডাকাতে কালির সামনে মানুষ বলে দেওয়া রাখহরি সাধুকর। ঘাড়ের রোঁয়া দাঁড়িয়ে পড়েছিল তার।
বাড়ির পিছনের দিকে সামান্য ঝোপ জঙ্গল হয়ে আছে। এককালে এসব নিয়মিতভাবে সাফ সুতরো রাখতো রাঘহরি। আজকাল তারকব্রহ্ম নাম গানে তার এত সময় যায় যে এসব দিকে মন দেওয়ার সময়ই পায় না সে। ভাবতে ভাবতে আম গাছটার গোড়ার দিকে নজর পড়ে তার। ওটা কি ওখানে? এক গাদা কালো ছায়া জড়ো হয়ে আছে কেন ওখানে? আর জল জলে ওই আগুনে দুটো কি? কারো চোখ? খোঁড়া ভৈরবীর মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মনসুর মিয়ার ভ্যানটা যেন হঠাৎ করেই ফের একটা হেঁচকি তুলে থেমে যায়। সবার আগে লাফ দিয়ে নামেন কার্তিক সমাদ্দার। হালাই কি এর ভ্যান লইয়া বাইরে তুমি? থাইকা থাইকা থাইমা যায়। মস্করা করো তুমি প্যাসেঞ্জারের লইয়া, মস্করা। আরও কিছু বলতে যাচ্ছিলেন সমাদ্দার মশাই, কাঁপা কাঁপা হাতে তার মুখটা চেপে ধরল সুবল। একটু অবাক হয়েই পাশে তাকান সমাদ্দার মশাই। জগন্নাথ বাচ্চা ছেলে, সে তখন গোকুলকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছে। আকাশে পঞ্চমীর বাঁকা চাঁদ, তার ম্লান আলোয় বাঁশবনের ছায়া পড়েছে রাস্তার ওপর। সেই আলোয় কার্তিক সমাদ্দার দেখলেন যে মনসুর মিয়া ভেবে যার গাড়িতে এতক্ষণ চড়ে এসেছেন তার কাঁধ দুটো আরও উঁচু হয়ে উঠছে, শরীরটা দুনো হয়ে উঠেছে, হাত দুটো বেড়ে গেছে প্রায় 1.5 গুণ। মুখের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো কুকুরে দাঁত, আর একটা পচা গন্ধে তাদের বমি উঠে আসবার জোগাড়। এইবার আস্তে আস্তে বাঁ দিকে ঘাটটা ঘোরালো সেই প্রাণীটা। না, ভুল হলো, শুধু ঘাটটাই ঘুরল তার, আর হাত দুটো কাঁধ থেকে যেন উল্টে গেল। টকটকে লাল চোখ দুটো দিয়ে একবার যেন প্রাণ ভয়ে ভীত কয়েকটা লোককে দেখে নিল সে। তারপর সামনের লোকটাকে বাঁ হাত দিয়ে খপ করে ধরে মাটির উপর আধার তুলে খানিকক্ষণ দেখল। তারপর যেভাবে বাচ্চারা খেলনা পুতুলের মাথাটা খুলে ফেলে ঠিক সেইভাবে ডান হাতটা দিয়ে তার মুন্ডুটা ছিঁড়ে আনলো একটানে। বাকিরা আর দাঁড়াবার সাহস পায়নি, পিছন ভাগে ফিরে দৌড় দেয়। শুধু দৌড়তে গিয়ে পড়ে যান সমাদ্দার মশাই। সাহস করে আরও একটু এগোয় রাঘহরি। পচা বিশ্রী একটা গন্ধে নাড়ি ভুড়ি উঠে আসছিল তার। কাঁধের গামছাটা নাকে চেপে ধরে সে। আরও একটু এগোতেই নরম নরম কি যেন একটা তার পায়ে ঠেকতে থমকে গিয়ে সেদিকে টর্চ মারে রাঘহরি। একটা মানুষের হাত, কনুয়ের নিচ থেকে কাটা। না, ভুল হলো, কাটা নয়, ছেঁড়া। তার গায়ে এখনো রক্ত লেগে। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে সেদিকে চেয়ে থাকে রাঘহরি। বুকটা ধক করে ওঠে তার। মানুষের কাটা হাত পা দেখার অভ্যেস বহুদিন নেই রাঘহরি। তার ওপর জ্যান্ত মানুষের হাত যে ওভাবে মুচড়ে ছিঁড়ে আনা যায় সে কথা কোনোদিন স্বপ্নেও ভাবেনি সে। দরদর করে ঘামতে থাকে রাঘহরি। বুকটা ধড়াস ধড়াস করছিল তার। কাঁপতে কাঁপতে সামনের দিকে টর্চ ফেলে সে, আর স্ট্যাচু হয়ে যায়। কি ওটা? কোন প্রাণী? থরথর করে কাঁপতে থাকা আলোয় রাঘহরি দেখে প্রকাণ্ড একটা উলঙ্গ শরীর কিসের ওপর যেন ঝুঁকে পড়েছে। সারা শরীরে বড় বড় কালো লোমে ঢাকা, কান বলে কিছু নেই, আর বড় বড় বাঁকানো নৌকলা দুটো মোটা মোটা হাত দিয়ে কি একটা যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাংসের গন্ধ ছাড়াও এবার আরও একটা উগ্র গন্ধ নাকে এলো রাঘহরি, কাঁচা রক্তের গন্ধ। এইবার সেই প্রাণীটা লাল টকটকে চোখ তুলে তাকালো ওপরের দিকে, আর সেই অমানসিক বিভীষিকার দিকে তাকিয়ে ভয়ে পান উড়ে গেল রাঘহরি। পিছন ফিরে পড়ি কি মরি করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল সে। পালাবার আগে শুধু আর একটা জিনিস চোখে পড়েছিল তার। প্রাণীটা যেটার ওপর ঝুঁকে পড়েছিল সেটা যে একটা শরীর তা চিনতে ভুল হয়নি রাঘহরি। তারই কাটা মাথাটা আয়েস করে খাচ্ছিল সে। আর ওই আতঙ্কের মধ্যেও শরীরটা কার সেটা দেখা মাত্র চিনতে দেরি করেনি রাঘহরি। ওটা কার্তিক সমাদ্দারের শরীর। মণ্ডল বাড়ির লোকজন অবশ্য এত কথা জানতো না। পরদিন রাত ভোরে মণ্ডলের ছোট মেয়ে তাপসী ঘুম থেকে উঠে তাদের বাড়ির পাশের ছোট পুকুরটায় মুখ ধুতে গিয়ে দেখে সারা পুকুরের জল টকটকে লাল, আর তাতে কাঁচা রক্তের গন্ধ। কেউ যেটা দেখেনি বা কখনো দেখবেও না
পুকুরের নিচে পাঁক থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসেছিল একটা প্রায় গলে পচে যাওয়া হাতের হাড়। বৈঠক বসেছিল মুখুজ্জে বাড়ির বাইরের ঘরে। গাঁয়ের 5 জন গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ছিলেন যোগেন ভট্টাচার্য মশাই, ছিল আরও 2 জন যারা সামনাসামনি দেখেছে সেই পিশাচকে। তারা হলো রাখহরি আর দনু। সারা গ্রাম জুড়ে একটা থমথমে সন্ত্রস্ত পরিবেশ। ভোরের আলো ফোটার আগে কেউ ঘরের বাইরে বেরোয় না, আর সন্ধে নামতে না নামতে ঘরের দরজায় ক্ষীর। তারপর চিল্লিয়ে গলা ফেরে রক্ত তুলে ফেললেও কাউকে পাওয়া যাবে না। গত 10 দিনে 8 জনকে শিকার করেছে তালদিঘির পিশাচ। তার সঙ্গে গেছে বাছিরুদ্দি আর নাসিরের দুটো করে 4টে ছাগল, তারিণী কর্মকারের একটা বাছুর, আর পাড়ার বসেদের গোয়াল থেকে 2টো দুধেল গাই। আজকাল সন্ধ্যের পর মানুষ তো দূর, কুকুরও দেখা যায় না তালদিঘির পথে। আশেপাশের গাঁ তো বটেই, এই গাঁয়ের বাসিন্দা যারা, তাদের আত্মীয় স্বজনরা আজকাল সভয়ে এড়িয়ে চলছে তালদিঘিকে। পুলিশে অবশ্য প্রথামাফিক খবর দেওয়া হয়েছিল। তারা চৌকিও বসিয়েছিল একখানা। মস্ত একখানা ভুড়ি দুলিয়ে আর মোটা গোঁপজোড়া মুচড়ে হাবিলদার রতনলাল চৌবে এসে বসেছিল চৌকিতে। कौन हो बदमाश उदमाश कर रहा होगा ये सब? आने दो साले को हमारे सामने। ভজুয়ার দোকানের হিং দেয়া গরম গরম একধামা কচুরি বেশ আয়েস করে চিবোতে চিবোতে সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকা জোনা 10 লোককে বলেছিল রতনলাল। তারপর 1 ঘটি ঘন সরপড়া দুধ গলায় ঢেলে তৃপ্তির উদ্গার তুলে বাকি কথাটা একটু ভারী গলায় শেষ করেছিল সে। एक बार हमारे हाथ लग जाए तो देखना, उल्टा टांग के मारेगा साले को। পরের দিন ভোরে চৌবেজির বেলটা আর 1 পাটির জুতোই শুধু পাওয়া গেছিল বাজারের মধ্যে। তখনও রক্ত লেগেছিল দুটোতেই। অনেক খোঁজাখুঁজি করেও বডির কোনো হদিস পাওয়া যায়নি। পুলিশ কি বলছে? চিন্তিত মুখে প্রশ্ন করেন রায়বাবু। এককালে উঁচু পোস্টে সরকারি চাকরি করতেন পরিমল রায়। তার মতামতের একটা দাম আছে। লোকাল থানা হাত তুলে দিয়েছে, হতাশ স্বরে বলেন মুখুজ্জে মশাই। বড়বাবু বললেন ভূত পেতের কারবার ওনার আন্ডারে পড়ে না। উনি রিপোর্ট লিখে সদরে ফাইল পাঠিয়ে দিয়েছে। এরপর যা করবার ওপরওয়ালাই করবেন। তাহলে উপায়? শুকনো মুখে প্রশ্ন করেন সাপুইদের বড় কর্তা অধীর রঞ্জন সাপুই। লোকে বলে গেঁড়ে সাপুই। ততদিনে তো গাঁ ফাঁকা হয়ে যাবে দাদা। 8-10 জন লোক। 8 নয় কাকা, 9 জন। চিন্তিত মুখে বললেন রাখহরি। গতকালই গরানহাটার জঙ্গলে পচা গলা শরীর পাওয়া গেছে মনসুর মিয়ারই। মাথার আধখানা আর 1খানা পা পাওয়া গেছে মাত্র। গাড়ি সারাই করে যখন জঙ্গলে গেছিল পেচ্ছাপ করতে, তখনই বোধহয়। হায় ঈশ্বর! ওদিকে নিতাই খুঁজছিল শামুকে। বউকে চোখে চোখে রাখে নিতাই। নতুন বিয়ের ক্ষেত্রে সেটা তেমন অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এক্ষেত্রে কারণটা অন্য। তার মনে একটা সন্দেহ পাকিয়ে উঠেছে কয়েকদিন ধরে। মা যেদিন মন্দিরে পড়ে গেলেন তবে থেকেই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে মেয়েটা। কথা নেই কারোর সঙ্গে, চুপচাপ থাকে দিনের বেশিরভাগ সময়। কথা বলতে গেলে এমন চোখে তাকায় যে দেখলে বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। তার থেকেও সাংঘাতিক ঘটনাটা ঘটে কয়েকদিন আগে। প্রথম এত সব খেয়াল করেনি নিতাই। তার ঘুম খুব গাঢ়। একবার বালিশ ছিল তার আর সার থাকে না। তবে সেদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছিল নিতাইয়ের। উঠে অভ্যাস বসে পাশে হাত বাড়িয়ে যে দেখে পাশে বউ নেই। প্রথমে ভেবেছিল হয়তো বাথরুম গেছে সামু, এসে পড়বে এক্ষুনি। বেশ কিছুক্ষণ পরেও সামু আসছে না দেখে উঠে যায় নিতাই। গিয়ে দেখে বারান্দার গিলের গায়ে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে অদ্ভুত সরে মন্ত্রের মতো কী সব যেন চাপা গলায় নাকি কান্নার মতো আওড়ে যাচ্ছে তার নতুন বিয়ে করা বউ। সেদিন হঠাৎ অকারণে শীত করে উঠেছিল নিতাইয়ের।
চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েছিল সে। তারও ঘন্টাখানেক পরে ভোর রাতের দিকে ফিরে আসে শামু। কি করছিল সে অত রাতে? কোথায় গেছিল তার বউ? শামু, ও শামু, গেলে কই? চাপা স্বরে ডাকতে ডাকতে বাড়ির অন্দরমহলে বউকে খুঁজছিল নিতাই। একটা কুটিল সন্দেহ তার মনে কয়েকদিন ধরে ক্রমেই ঘোঁট পাকিয়ে উঠেছে। শুধু সেই দিন নয়, তারপর থেকেই রোজ রাতে ঘুমোবার পর বেশ কিছুক্ষণের জন্য শামু যায় কোথায়, আর সেই সব রাতেই একটার পর একটা অঘটন ঘটে যায় কি করে। শামু, শামু, কই গেলে গো? লোকজন এসেছে, চাটা করে দাও দেখি। বলি নিমকি টিমকি আছে কিছু? বলতে বলতে রান্নাঘরের পিছনে এসে উপস্থিত হয় নিতাই। আর তারপরই সামনের দৃশ্যটা দেখে শিরদাঁড়ে একটা বরফের স্রোত নেমে যায় তার। সেখানে তখন শামু পিঠ ফিরিয়ে বসে একটা অদ্ভুত কাজ করছিল। তার সামনে কক কক করে ছটফট করছে বাজার থেকে কিনে আনা 2-4টে মুরগি। স্পষ্টতই ভয় পেয়েছে তারা। আর আছে একটা সদ্য কাটা পাঁঠা। এ বাড়িতে মুরগি বা পাঁঠা বাজার থেকে কেটে আনা হয় না, জ্যান্ত আনা হয়। তারপর এই বাড়িতেই কেটে কুটে রান্না করা হয় তাদের। পাঁঠা কাটার জায়গাটা একটু দূরে। খানিকক্ষণ আগে বিশু কামার এসে পাঁঠাটা কেটে দিয়ে গেছে। মাটিতে শোয়ানো আছে কাটা পাঁঠাটা। আর নিতাইয়ের বউ, সদ্য বিয়ে করা বউ, সেই পাঁঠার রক্ত 2 হাতে তুলে নিয়ে নিজের সারা মুখে মাখছে আর রামদাটার উপর আঙুল করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। সঙ্গে সেই দুর্বোধ্য ভাষায় সুরেলা মন্ত্র আওড়ানো। ধীরে ধীরে সরে আসে নিতাই। বুকটা ধরাস ধরাস করছিল তার। হা ঈশ্বর, এ কি দেখলো সে? সে যা ভাবছিল তাহলে কি সেটাই সত্যি? কিন্তু এর প্রতিকার কিম করছে মশাই? আর্তনাদ করেন বগলাচরণ শিকদার। কাজ কারবার সব লাঠি উঠতে চললো যে। ছেলে মেয়ে পরিবার নিয়ে তো গায়ে বাস করাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে দেখছি। আপনি বলুন, এভাবে বাঁচা যায় নাকি? রাঘহরি একটা কথা ভাবছিল। ভ্রুটা কুঁচকে ছিল তার। আচ্ছা, মণ্ডলদের ঠান্দিদিকে একবার জিজ্ঞেস করলে হয় না? মানে কালীগিরি তান্ত্রিক এসব থেকে বাঁচবার কোনো কিছু মন্তর বা উপায় টুপায় কিছু বলে গেছিল কি ঠান্দিদির ওই সেই পূর্বপুরুষকে? কথাটা মনে ধরে সবার। এই কথাটা কারোর মনে আসেনি কেন এতক্ষণ? তার উপর ঠান্দিদি এখনো এ বাড়িতেই বাসন্তী পিসির পরিচর্যার তদারক করছেন। মুখুজ্জে মশাই কাজের লোক কানাইকে ডেকে বললেন অন্দরমহলে খবর দিতে। আধ হাত ঘোমটা টেনে একটু কুঁজো হয়ে এলেন ঠান্দিদি। এদের সকলের থেকে বড় হলে কি হবে, 5 যুগের লোক তিনি। ঘোমটা টোমটা বিলক্ষণ মানেন। দনু উঠে গিয়ে ঠান্দিদির হাত ধরে যত্ন করে একটা মোড়ায় বসিয়ে দেয়। বেঁচে থাকো বাবা। থুরথুরে গলায় নাতির বয়সী নবীন মাস্টারটিকে আশীর্বাদ করেন ঠান্দিদি। তারপর সমবেত ভদ্রজনের প্রশ্নটা শুনে অনেকক্ষণ ভুরু কুঁচকে টুচকে ভেবে বললেন, ওই তো এরম কিছু তো বাবা আমাকে বলে যায়নি রে ভাই। কিছুই বলে যাননি কালীতান্ত্রিক? ও ঠান্দিদি, একটু চেষ্টা করো না, আর যদি কিছু মনে টনে থাকে তোমার। অনুনয় করেন 1-2 জন। ভুরু কুঁচকে কিসব যেন ভাবতে থাকেন ঠান্দিদি। সেদিকে সাগ্রহে চেয়ে থাকে সকলে। বেশ কিছুক্ষণ পর বিড়বিড় করে বলতে থাকেন তিনি, একবার অবশ্য বুঝলি ভাই, আমি তখন খুব ছোট। রাতে রেখে দে ঘুমের ভান করে শুয়ে আছি। মা একটু বাসন কোসন ধুয়ে এসে বাবার সঙ্গে গল্প করছে। এমন সময় কথায় কথায় এই খোড়া ভৈরবীর কথা ওঠে বুঝলি। আমার তখন ঘুম আসি করছে। মাটিকে জিজ্ঞাসা করলো, চোখটা চুরিয়ে আসার আগে ঠিক শুনিনি
মনে হলো বাবা বলছে, কি যেন বললো। বলে উদ্ভ্রান্ত চোখ দুটো তুলে সবার দিকে চাইলেন। কি বলেছিল বলতো বাচ্চা, মনে পড়ে না কেন? এতক্ষণ সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল ঠান দিদির কথা। কারোর কিছু বলতে সাহস হচ্ছিল না, শুধু রাখহরি ফিসফিস করে বলল, আর একটু মনে করার চেষ্টা করো না ঠান দিদি, কি বলেছিল তোমার বাবা? চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করেন ঠান দিদি। কপালটা কুঁচকে যায় বুড়ো মানুষটার। বাবা বলছিল যে আমাদের যে পূর্বপুরুষের জন্য মায়ের মূর্তির আঙুল ভেঙেছিল, তাই নাকি খুব ভয় পেয়েছিলেন। তখন তাকে নাকি কালীতান্ত্রিক সাহস দিয়ে বলে কালীগিরি বলে গেছিল যে কি যেন, মনে পড়েছে, কালীতান্ত্রিক বলে গেছিল যে। ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে দনু, কি বলে গেছিল কালীতান্ত্রিক? বলে গেছিল যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। শুনেই লাফিয়ে ওঠেন অধীর সাঁপুই। এটা একটা সমাধান হলো? হতাশা ঝরে পড়ে তার স্বরে। এ তো একটা কথার কথা, এরকম তো আমরা হামেশাই বলে থাকি। বলি, উনি কি কোনো কাটান বা মন্তর বলে গেছিল তোমার ওই পূর্বপুরুষকে, যেটা কিনা তার ছেলে, ছেলের ছেলে, এই করে তোমাদের কারো কাছে জানা আছে? অসহায়ের মতো মাথা নাড়েন ঠান দিদি। না রে ভাই, এরকম কিছু তো বাবা আমাকে বলে গেছে বলে মনে পড়ে না। আপনার আর কোনো ভাই বা বোন নেই ঠান দিদি? প্রশ্ন করেন মুখুজ্জে মশাই। না রে ভাই, আমার তো আর কোনো খ্যাতি কুষ্টি কেউ নেই। তাহলে আর কি মুখুজ্জে মশাই, এ গা থেকে বাস ওঠাতে হবে মনে হচ্ছে। হতাশ শোনায় রায়বাবুর গলা। গিন্নি কথাটা অনেকদিন ধরেই বলছিলেন বটে। কালই তবে আমরা পাটনা চলে যাচ্ছি মেয়ের কাছে। মা যদি চান তবেই ফিরব, নচেত নয়। চললাম মুখুজ্জে মশাই, চললাম ভাই সব। সাবধানে থাকবেন। ভৈরবী মা সবার মঙ্গল করুন। বলে চাদরটি কাঁধে দুলিয়ে বাইরের দিকে হাঁটা দেন রায়মশাই। সেই শেষ দেখা রায়বাবু। পরের দিন ভোরবেলা পাশের গ্রাম জগৎবল্লভপুরের একজন মুনিশ এসে খবর দেয় যে দুই গাঁয়ের মধ্যিখানে যে শুকনো খালটা আছে তার মধ্যে রায়বাবু পড়ে আছেন। রায়বাবু বলতে তার শরীরটার কথাই বলেছিল সে। কোমরের নিচ থেকে অর্ধেকটা খাওয়া, মাথাটা উল্টো করে ঘোরানো। তবে তার থেকেও যেটা ভয়ানক সেটা হচ্ছে যে বাকি শরীরটাকে কে যেন ধারালো রামদা জাতীয় কিছু একটা দিয়ে প্রবল আক্রোশে কুপিয়ে খণ্ড খণ্ড করে রেখে গেছে। আর খালের মাটি ভেদ করে রায়বাবুর খুলি ফাটিয়ে মুখ ফুঁড়ে উঠেছিল একটা পুরনো শ্যাওলা ধরা হাড়ের টুকরো। নিঃসারে ঘুমিয়েছিল নিতাই, মানে ঘুমের ভান করে একপাশে ফিরে শুয়েছিল বিছানায়। আজ অমাবস্যা। যেদিন তার মা ভৈরবী মন্দিরে পড়ে গেছিল তারপর ঠিক 15 দিন হলো আজ। তার ওপর আজ সূর্যগ্রহণও বটে। কালীতান্ত্রিকের কথা সত্যি হলে আজই একটা এসপার বা ওসপার হয়ে যাওয়ার কথা। আজ খোঁড়া ভৈরবী মন্দিরে খুব ধুমধাম করে অমাবস্যার পুজো হওয়ার কথা ছিল। প্রতি অমাবস্যাতে তাই হয়, কিন্তু এইবার আর কেউ সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার ঝুঁকি নেয়নি। সবার কাছে ভক্তির থেকে ভয়ের দাম বেশি। ফলে গত 300 বছরের মধ্যে এই প্রথম অমাবস্যার পুজোয় নিষ্প্রদীপ থাকবে খোঁড়া ভৈরবীর মন্দির। মাঝরাত শেষ হয়েছে কি হয়নি
বাইরে একটা সনসন হাওয়া উঠল। তারই মধ্যে নিতাইয়ের মনে হলো কে যেন দূর থেকে মেয়েলি গলায় একবার ডেকে গেল। সেই ভুতুরে ডাকে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। চোখ বুজে শুয়ে আছে নিতাই। ঠিক এমন সময় বাইরের হল ঘরের বড় ঘড়িটায় ঢং করে একটা শব্দ হলো। রাত 1টা। এইবার বিছানায় একটা মৃদু নড়াচড়া টের পায় নিতাই। চোখ বুজে থাকলেও শরীরের বাকি সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে তার। পেশিগুলো টান টান হয়ে যায়। শামু উঠছে বিছানা ছেড়ে। নাক ডাকার শব্দটা বাড়িয়ে দেয় নিতাই। বুঝতে পারে যে উঁচু খাট থেকে হালকা পায়ে ঘরের মেঝেতে লাফিয়ে নামলো শামু। ঝুন করে একটা আওয়াজ হলো নুপুরের। মিনিট 3 অপেক্ষা করে উঠে পড়ল নিতাই। বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসে সে। সারা বাড়ি চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই। শুধু দূর থেকে অস্পষ্টভাবে নুপুরের শব্দ আসছে তার কানে। কোন দিকে গেল শামু? বারান্দার দিকটা একবার দেখে নেয় নিতাই। না, একদম ফাঁকা। খিড়কির দরজার দিকে আসতেই ঝুনঝুন শব্দটা ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। মানে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেল শামু। ওদিকে যেতেই সিঁড়ির নিচ থেকে ছায়ার মতো বেরিয়ে আসে দুজন। তাদের একজনকে ফিসফিস করে প্রশ্ন করে নিতাই, কাকা, তোমার বৌমাকে দেখলে নাকি? সেইভাবেই চাপা স্বরে উত্তর দেয় রাকহরি। এই তো এখান থেকে খিড়কির দরজার দিকে গেল। নূপুরের আওয়াজ তো শুনলাম। আর কি একটা বলতে গিয়েও থেমে গেল সে। আর কি কাকা? রুদ্ধশ্বাসে প্রশ্ন করে নিতাই। বৌদির চোখ দুটো কেমন যেন জ্বলছিল, বুঝলে নিতাইদা? কয়লার আগুন লাগলে যেমন লাগে। উত্তর দেয় দ্বিতীয় জন, দনু। শিকারে বেরিয়েছে শামু। বুকটা ধক করে ওঠে নিতাইয়ের। একটা চাপা কষ্টও যেন বুকে গুমড়ে উঠতে থাকে তার। তার বউই তাহলে সেই পিশাচ। একদিন ধরে একটা পিশাচকে নিয়ে ঘর করছে সে। তারপর চোয়াল শক্ত করেছে। আজ এর শেষ দেখে ছাড়বে নিতাই মুকুজ্জে। অস্ত্র কিছু নিয়েছো? প্রশ্ন করে নিতাই। রাকহরি নিয়েছে একটা আধহাতি তলোয়ার, আর দনু নিয়েছে একটা পাকা বাঁশের লাঠি। সব দেখে শুনে নিতাই বলে, চলো যাওয়া যাক। খিড়কি দরজাটা ভেজানোই ছিল, অর্থাৎ শামু এখান থেকে এখনই বেরিয়েছে। ধীরে সন্তর্পণে ওরা 3 জন বাইরে আসে। এবার ওরা যাবে কোন দিকে? নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে না কেন? বাঁদিকে এগোলে একটা ছোট মতন ফাঁকা জমি, আর ডান দিকে একটু এগোলে একটা বট গাছ। তার পিছনেই মণ্ডলদের পুকুর, যে পুকুরের জলই সেদিন রক্তে ভেসে গিয়েছিল। প্রথমে ওরা ডান দিকে যাওয়াই মনস্থ করে। বটগাছটার কাছে এসে ওরা হদিশ পায় না যে কোন দিকে যাবে। দুদিকে দুটো রাস্তা গেছে। এমন সময় হাতের ছোট টর্চটা মাটির দিকে নামিয়ে একবার জ্বালিয়েই বন্ধ করে দেয় নিতাই। সেই সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে জ্বলে ওঠা আলোয় ওরা দুটো জিনিস দেখতে পায়। এক, দুপাটি নূপুর কে যেন খুলে রেখে গেছে তেমাতার মোড়ে, তাতে সিঁদুর লাগানো। আর 2, মাটিতে জল পায়ের ছাপ। জলের ফোঁটায় আর পায়ের ছাপ মিলেমিশে একটু অস্পষ্ট হয়ে গেলেও বোঝা যায় যে এই পুকুরেই পা ডুবিয়ে কেউ হেঁটে গেছে দক্ষিণ মুখে। ওইদিকেই খোঁড়া ভৈরবীর মাঠ। 3 জনে চুপচাপ হাঁটা দেয় সেদিকে। রাকহরির মনে হচ্ছিল টর্চের চকিত আলোয় আরও কি যেন একটা দেখলো, কিন্তু সেটা যে ঠিক কি সেটা মাথায় বসছিল না তার। কি যেন দেখলো, কি যেন একটা অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। এই দম বন্ধ করা ভুতুরে পরিবেশে অস্বস্তি হতে থাকে রাকহরি। হাঁটতে হাঁটতে ওরা টের পাচ্ছিল যে সেই পচা মাংস রক্ত মেশানো গন্ধটা ধীরে ধীরে বাতাসে পাক খেয়ে খেয়ে মিশছে। চারিদিকে অমাবস্যার মিশমিশে কালো অন্ধকার। তারার আলোও দেখা যাচ্ছে না আকাশে। তার মধ্যে কাঁচা পথ ছেড়ে পাকা রাস্তায় ওঠে ওরা। রাকহরি আর নিতাই গ্রামের মানুষ। আঁধারে তাদের চোখ জ্বলে। অসুবিধা হচ্ছিল শুধু দনুর। শহরের লোক সে। রাতের অন্ধকারে রাস্তাঘাটে চলা অভ্যেস নেই। পদে পদে হোঁচট খাচ্ছিল সে।
মিনিট 5 হাঁটার পর বাঁ পাশে বাঁশবাগান এলো। সেটা পেরোলেই মাঠ, আর সেখানে আসতেই একটা অবয়ব নজরে পড়ল ওদের। এখান থেকেই দেখা যাচ্ছে যে একটা ছায়ামূর্তি রাস্তার শেষ দিকে ওদের আগে আগে হাঁটছে। রাস্তা পেরিয়ে মাঠে নামবে এবার। সেই ঘোর অন্ধকারের মধ্যেও সেই কালো ছায়াটির অবয়ব চিনতে ভুল হলো না ওদের। ওটা শামু। কিন্তু শামুর হাতে লম্বা মতো ওটা কি ঝুলছে? তিনজনেই চট করে একটু রাস্তার বাঁ পাশে বাঁশবাগান ঘেঁষে সরে আসে। ধীরে ধীরে পিছু নিতে হবে শামু। দেখতে হবে যে ও কোথায় যাচ্ছে। বিন্দুমাত্র শব্দ হলেই সর্বনাশ। ঠিক এই সময়ই পিশাচের গায়ের পচা গন্ধটা যেন এই অন্ধকারের মধ্যে হঠাৎ দপ করে বেড়ে উঠল। প্রবল বেগে বমি উঠে আসতে লাগলো ওদের। যদিও শামুর দিক থেকে নজর সরাচ্ছিল না ওরা, শামুও যেন মাঠে নামবার আগে একবার থমকে দাঁড়ালো। তারপর শিয়াল যেমন নাক উঁচিয়ে বাতাসে গন্ধ শোকে, ঠিক সেইভাবে মাথা উঁচু করে কি যেন শুকতে লাগলো সে। নিজের বুকের ধকধক আওয়াজ যেন শুনতে পাচ্ছিল নিতাই। কি করছে শামু? তাদের গায়ের গন্ধ শুকছে? এইবার শামু পিশাচির শিকার কি ওরা? নিতাইয়ের পিঠটা খামচে ধরেছিল দনু বা রাকহরির মধ্যে কেউ একজন। সে হাতটা থরথর করে কাঁপছিল। শ্বাস বন্ধ করে মাথা নিচু করে বসেছিল ওরা। ঠিক সেই সময়ে একটা অঘটন ঘটে গেল। পাশে সরতে গিয়ে একটা ছোট গর্তে পা পড়তেই পড়ে উঠল রাকহরি। সেই শব্দ শুনে ধীরে, অতি ধীরে পিছনে ঘুরল শামু, আর তারপর টকটকে চোখ দুটো মেলে সোজা তাকালো তাদের দিকে। এরপর সেই ঘোর অন্ধকারের আকাশ আর মাঠ পিছনে রেখে ধীরে সুস্থে হাতে লম্বা জিনিসটার মাথা মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো সেই অবয়ব। নিতাইয়ের চোখের তারা নড়ছিল না বিন্দুমাত্র। সেই অন্ধকার রাতে তার চোখের সামনে ফুটে উঠেছিল এক আশ্চর্য ভয়াল ছবি। শামুর পিছনে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে এক শব্দহীন নীল কালো রঙের আকাশ। আকাশের শেষে এক প্রান্তে নিঃসারে ফুটে আছে একটি অসহায় আলোহীন মন্দিরের ছায়া, আর মন্দিরের পায়ের কাছে পিছিয়ে আছে একটি ধুধু করা মাঠ, খোঁড়া ভৈরবীর মাঠ। সেই মাঠের সামনে সরু পথ ধরে এগিয়ে আসছে একটা নারী মূর্তি, যার হাতে ধরা জিনিসটার মাথা রাস্তার মাটিতে পাথরে ঠেকে ভীতিপ্রদ আওয়াজ তুলছে। ভয়ে যেন পাথর হয়ে গেল নিতাই। তার কাঁধ খামচে ধরা হাতের ব্যাপারে তার মনেই রইল না। অজগরের চোখের দিকে যেমন তাকিয়ে থাকা ছাগলছানা, ঠিক তেমনই সামনের দিকে চেয়েছিল সে। ধীরে ধীরে সেই ছায়ামূর্তিটা আরও কাছে আসে তার। এতক্ষণে তার হাতে ধরা জিনিসটার আন্দাজ পায়নি তাই। যে রামদাটা দিয়ে তাদের বাড়িতে জ্যান্ত পাঁটা কাটে বিশুকামার, সেইটাই শামুর হাতে। আজ আর তাহলে খালি হাতে নয়, অস্ত্র হাতে শিকারে বেরিয়েছে তালদিঘির পিশাচ। পাটা আটকে গেছিল নিতাইয়ের। চারপাশের আর যেন কিছু তার নজরেই ছিল না। মন্ত্রমুগ্ধের মতো সামনের দিকে চেয়ে আছে সে। ঠিক সেই একটানা ঘটনা ঘটল। নিতাইয়ের চোখের সামনে হঠাৎ করে একটা কুয়াশার মিহি পর্দা যেন নেমে এলো রাস্তার মধ্যিখানে। অবশ্য বেশিক্ষণের জন্য নয়, কয়েক সেকেন্ডের বেশি হবে না। পরক্ষণেই সরে গেল পর্দা, আর দেখা গেল যে ওর সামনে আর কিছুই নেই, সব ফাঁকা। শামু উধাও। ব্যাপারটা এত চকিতে ঘটে গেল যে ধাঁধা লেগে গেল নিতাইয়ের। মনে হলো হঠাৎ করেই যেন উবে গেল সামনের লোকটা। আস্তে আস্তে বাঁশবনের মধ্যে আরও খানিকটা সেঁধিয়ে গেল নিতাই। আর ঠিক তখনই খেয়াল হলো যে তার পাশে দনু বা রাখহরির দুজনের কেউই নেই। চাপার স্বরে একবার দুজনের নাম ধরে ডাকলো নিতাই। অন্ধকারে হাওয়া যেন বাঁশপাতার মধ্যে বয়ে গিয়ে খিলখিল হাসির শব্দ তুলতে লাগলো নিতাইয়ের চারপাশে। নিতাইয়ের মনে হলো যেন সেই অন্ধকার বাঁশবন তাকে গিলে খেতে আসছে। এই প্রথম ভয় পেল নিতাই, তীব্র ভয়। বাঁ দিকে একটু সরল নিতাই, আর পায়ের নিচে মড়মড় করে উঠল শুকনো পাতার দল। অন্ধকারের মধ্যেই ঠাহর করে বাঁশবনের মধ্য দিয়ে অন্যদিকে যেতে চাইছিল সে। ধীরে, খুব ধীরে পা ফেলতে লাগলো সে।
আর ঠিক সেই সময়ই ব্যাপারটা কানে এলো তার। ঠিক যখনই সে পা ফেলছে পাতার ওপর, ঠিক তখনই আরেকজনও পা রাখছে শুকনো পাতার স্তূপের উপর। যেন নিতাইয়ের পাতা মারিয়ে যাওয়ার শব্দে লুকোতে চাইছে নিজের পায়ের শব্দ। সেই নির্জন অন্ধকারের মধ্যে কে যেন অতি যত্নে, অতি সন্তর্পণে অনুসরণ করছে তাকে। প্রবল ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো নিতাই। শীতের রাতেও দরদর করে ঘামতে লাগলো সে। তবুও তার মধ্যে এক পা দুপা করে এগোচ্ছিল নিতাই। মাঝে মাঝে তাকে অনুসরণ করার শব্দটা দূরে সরে যাচ্ছিল, মাঝে মাঝে একেবারে কাছে চলে আসছিল। নিতাইয়ের সবসময়ই মনে হচ্ছিল যে একজোড়া লাল টকটকে চোখ যেন অনুসরণ করছে তাকে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল নিতাইয়ের। নিজের শ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছিল সে। হাতড়াতে হাতড়াতে সামনে একটা বড় ঝোঁপ পায় নিতাই। ছোটবেলায় লুকোচুরি খেলতে খেলতে এখানে বহুবার লুকিয়েছে সে। তার আড়ালে বসে একটু জিরোতে যাবে নিতাই, ঠিক সেই সময়ই আকাশ বাতাস শিউড়ে দিয়ে কে যেন ডেকে উঠল খোনা গলায়, সেই ডাক শুনে বুকটা খালি হয়ে গেল নিতাইয়ের। কোনো দিকে না তাকিয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে দুদ্দার করে দৌড়তে লাগলো সে। তার গায়ে সপাং সপাং করে বেদ মারতে লাগলো কচি বাঁশের ডগ লাগলো। সেসব গ্রাহ্য করলো না নিতাই, পাগলের মতো দৌড়তে লাগলো। এক একটা মুহূর্ত অন্ধকার বলে মনে হচ্ছিল তার। মনে নেই কতক্ষণ পাগলের মতো দৌড়েছে সে। এমন সময় হঠাৎ করে যেন বাঁশবনটা শেষ হয়ে গেল তার সামনে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। সামনে খোঁড়া ভৈরবীর মাঠ, আর সেই মাঠের পাশে বাঁশবনের ধার ঘেঁষে ওটা কি বা ওটা কে? একদলা আধার যেন কিসের উপর ঝুঁকে বসেছিল তার দিকে পিছন ফিরে। নিতাইয়ের পায়ের শব্দ শুনে সেই ঘোর কালো অন্ধকার ফিরে তাকালো তার দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার টকটকে লাল চোখ দুটো দেখে ধক করে বুকটা যেন মুহূর্তের জন্য গলায় আটকে গেল নিতাইয়ের। লাল টকটকে জিভ বার করে একবার যেন ঠোঁট চেটে নিল সেই জমাট কালো অন্ধকার। তারপর খিলখিল করে হেসে উঠল সে। সেই অপার্থিব হাসি শুনে শরীরের প্রতিটি রক্তের ফোঁটা জমে গেল নিতাইয়ের। হাতে পায়ে আর বল পেল না সে, হাঁটু ভেঙে বসে পড়ল। আর ঠিক তখনই তার চোখে পড়ল কার ওপর এতক্ষণ ঝুঁকে পড়েছিল সেই অন্ধকারের পুঞ্জ, রাখহরির শরীর। আস্তে আস্তে চোখ ওপরে তোলে নিতাই। দেখে যে আগুনের ভাঁটার মতো চোখে তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে সেই দলা দলা কালো ছায়া। তারপর নিতাইয়ের পিছনের অন্ধকারের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে ডানাতে কি একটা যেন তুলে ধরেছে। তাদের বাড়ির সেই রামদাটা আর সহ্য হয় না নিতাইয়ের। অজ্ঞান হয়ে পড়ে যায় সে। আর ঠিক সেই সময়ই চোখ খুলে তাকায় রাখহরি। জ্ঞান ফিরে পেয়ে কয়েক মুহূর্ত ভোম মেরেছিল বটে, কিন্তু তারপরেই হুঁশে ফিরে আসে সে। আর দেখে যে অপার্থিব ছায়ার ডালা তাকে টেনে এনেছিল এই বাঁশবনের কিনারে। সেই একটা বড় রামদা তুলেছে সামনে অজ্ঞান হয়ে থাকা নিতাইয়ের দিকে। আর থাকতে পারল না রাখহরি। এককালে মুখুজ্জে পরিবারে অনেক নুন খেয়েছে তার পরিবার। আজ পান থাকতে তাদেরই এক সন্তানকে বেঘরে মরতে দেবে রাখহরি? তার রক্তে ঘুমিয়ে থাকা ভয়ডরহীন আধা ডাকাতটি যেন হঠাৎই ঘুম থেকে জেগে উঠে রক্তচক্ষু মেলে চাইল চারিদিকে। পিঠের দিকে গুঁজে রাখা আধাতি তলোয়ারটা হাতড়ে হাতড়ে বার করে। সেই অন্ধকারের রাক্ষস রাক্ষসীটার পায়ে বসিয়ে দিল রাখহরি স্বামীকে। প্রথমে তলোয়ারটা অনেকখানি গুঁজে দিতে পেরেছিল বটে রাখহরি, কিন্তু তারপরই তাকে এক লাঠিতে 10 হাত দূরে ফেলে দেয় সেই পিশাচিটা। তাতে তার অমানসিক জোরটা টের পায় রাখহরি। তার গুরুদেব তাকে শিখিয়েছিলেন যে মারামারির সময় কখনো মাথা গরম করতে নেই। এতদিন বাদে বোধহয় গুরুর শিক্ষাটা কাজে দিল তার। উড়ে গিয়ে মাটিতে পড়তেই কিছুটা গড়িয়ে যায় রাখহরি। তারপর দ্রুত উঠে এক ঝোপের আড়ালে চলে যায় সে। সেখানে বসে দম নিচ্ছে সে। ঠিক তখনই একটা মোটা মোটা নখলা থাবা দিয়ে কে যেন তার গলাটা চেপে ধরে পিছন থেকে। আতঙ্কের থেকেও বেশি হতবাক হয়ে গেছিল রাখহরি। এ আবার কার হাত? তবে কিনা 14 বছর ধরে জামাল উদ্দিন ওস্তাদের কাছে মিছে দেহবন্দনার নানান শারীরিক কসরত শিখে নিয়েছে এককালে। এক ঝটকায় সেই অমানসিক থাবা থেকে নিজেকে মুক্ত করে পাশের ঝোপে ঝাঁপ দিয়ে পড়ে রাখহরি। যে থাবা দুটো রাখহরি গলা টিপে ধরেছিল
সে হাত দুটো থমকে যায় একটু, তারপর এক পা করে এদিক ওদিক হাওয়ায় গন্ধ শুঁকতে থাকে সেই হাত দুটির মালিক, যেন বোঝার চেষ্টা করে যে রাকহরি ঠিক কোথায় আছে। ধীরে ধীরে নিচু হয়ে একটা ঢিল কুড়িয়ে নেয় রাকহরি, তারপর সেটা ছুঁড়ে দেয় দূরের একটা ঝোপের দিকে। উদ্দেশ্য ছিল যে পিশাচটার দৃষ্টি ওদিকে ঘুরিয়ে দিলে সে যদি এক দৌড়ে নিতাইয়ের শরীরটা টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, মানে যতক্ষণ এই অসম লড়াইতে সে বেঁচে থাকতে পারে ততক্ষণই তার জিত। ভোর হতে আরও ঘন্টা 2-2.5। এই সময়টা পার করতে পারলেই। প্রথম দিকে রাকহরির মতলবটা খেটেও গেছিল বটে, ঢিলটা অনেক দূরেই তাক করে ফেলেছিল রাকহরি। পিশাচটা দৌড়ে গেছিল সেদিকে। মুশকিলটা হলো যখন নিতাইয়ের শরীরটা টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই অস্বাভাবিক দ্রুততায় ঝড়ের মতো সেই বাঁশবন তছনছ করে তার সামনে এসে দাঁড়ালো সেই দানব। ধীরে ধীরে নিতাইয়ের অচৈতন্য নিথর শরীরটা মাটিতে শুইয়ে ফেলে পিছনের দিকে হেঁটে যাচ্ছিল রাকহরি। মাথা আর বোধবুদ্ধি গুলিয়ে যাচ্ছিল তার, দরদর করে ঘামছিল সে। তার মাথার ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল এতক্ষণে। জীবনে এত বীভৎস আর ভয়াবহ অভিজ্ঞতা হয়নি তার। তাকে কে টেনে আনলো সেই বাঁশবনের দিকে, আর আনলোই যদি তো মারল না কেন? আর পরে তার গলাটা আগড়ে ধরলই বা কে? তার সামনে এখন কে? আর তখনই বা কে ছিল? নরক থেকে উঠে আসা সাক্ষাৎ কালপিশাচটা তখন এক পা করে তার দিকে এগিয়ে আসছিল। তার মুখের থেকে রক্তের ফেনা উড়ে যাচ্ছিল আশেপাশের বাতাসে। সেই অমানসিক ভয়াল বিভৎসতার সামনে এতক্ষণ ধরে জমিয়ে রাখা যাবতীয় সাহস একেবারেই উড়ে গেল রাকহরি। অসহায় আতঙ্কে পালাতে গিয়েও পালাতে পারে না রাকহরি, উল্টে পড়ে যায় মাঠের ওপর। স্থিরভাবে সে দেখে যে ধীরে ধীরে এসে তার উপর দুদিকে দুপা মেলে দাঁড়ায় সেই পিশাচ। উগ্র রক্তমাংসের গন্ধে আর ভয়ে বমি উঠে আসে রাকহরি। ঈশ্বরের নাম জপছিল রাকহরি। তার মধ্যেই পিশাচটা তার বড় হাত দুটো নামিয়ে আনলো রাকহরির কণ্ঠের ওপর। নরকীয় দুটো বড় বড় বাঁকানো নখ সবে নেমে এসেছে তার গলা বরাবর। চোখের সামনে তার ভয়াবহ মৃত্যু নেমে আসতে দেখে প্রায় অজ্ঞান রাকহরি। এমন সময় মনে হলো পিছন থেকে কে যেন মাথাটা টেনে ধরলো সেই পিশাচে। আর তারপরই শুধু একটা জিনিসই দেখতে পেল রাকহরি। একটু ওপর থেকে একটা বড় রামদা নেমে এলো দনুর গলায়। ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল দনু পিশাচে। আর নিতে পারল না রাকহরি স্নায়ু। শুধু অজ্ঞান হতে হতে দু চোখ বুঝে আসার আগে সে দেখলো যে তার একপাশে তখনও পড়ে আছে ধরপড় করতে থাকা দনুর লাশ। আর বাঁ হাতে সেই কাটা মাথাটা ধরে ডান হাতে রক্ত চুঁইয়ে পড়া রামদাটা টানতে টানতে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে মুখুজ্জে বাড়ির নতুন বউ। কিন্তু অজ্ঞান হতে হতে একটা জিনিস দেখে স্তম্ভিত হয়ে যায় রাকহরি। প্রথম থেকে যে খটকাটা তার মাথায় ঘোরাফেরা করছিল, এক মুহূর্তে যেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তার কাছে। প্রথমে সেই পুকুরের পাড়ে নিতাইয়ের টর্চের এক ঝলক আলোয় জলপায়ের ছাপ দেখা স্তক, এটাই তার মাথায় আটকে ছিল। কিন্তু তখন সেটা বোঝেনি সে, বুঝলো এখন। তার চোখের সামনে একের পর এক পা ফেলে খোঁড়া ভৈরবীর মাঠ পেরিয়ে যাচ্ছে শামু ওরফে শাম্ভবী। আর সেই পায়ের ছাপের মধ্যে ডান পায়ের বুড়ো আঙুলের ছাপের কোনো চিহ্নই নেই। তার জায়গায় শুধু রক্তের দাগ। চোখ বুঝল রাকহরি। ঠান দিদির কথা মনে পড়ে গেল তার। কালীগিরি তান্ত্রিক বলে গেছিলেন যে মায়ের যদি ইচ্ছা হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। সেই কথাই খেটে গেল আজ। তালদিঘির খোঁড়া ভৈরবী আজ নিজের পুজোর নৈবেদ্য নিজেই জোগাড় করে নিয়েছে। শামুর ডান পায়ের আঙুল কি প্রথম থেকেই ছিল না, নাকি তারই তলোয়ারের ঘায়ে আজ খোয়া গেল সেটা মাথায় ঢোকার আগে অজ্ঞান হয়ে পড়ে যায় এককালের দোর্দণ্ড প্রতাপ ডাকাত রামাই সাধুকার উত্তরাধিকারী রাকহরি সাধুকা। শুনছিলেন আমাদের আজকের গল্প অভিক সরকারের খোঁড়া ভৈরবীর মাঠ। গল্প পাঠে সুদীপ, নির্মলা ও মণ্ডলের বইয়ের চরিত্রে ইশিকা, ঠান্দি, বাসন্তী পিসি, সামন্ত গিন্নি ও গল্পের সূত্রধার আমি সৌমি।
এবং অন্যান্য চরিত্রে কালী কিঙ্কর। সমগ্র পরিচালনায় ও ব্যাকগ্রাউন্ড স্কোরে টিম বেঙ্গলি অডিও স্টেশন। শেষ হলো আমাদের আজকের গল্প। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।